রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত কমপক্ষে ১৩ জন, আহত অর্ধশতাধিক, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গাজীপুরের কালিয়াকৈরে এটিএম বুথে ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী রুবেল সহ ১০ জনকে আটক করেছে র্যাব। ৯ লাখ টাকা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। জমে উঠেছে তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা, সমর্থন আদায়ে ভোটারদের দুয়ারে প্রার্থীরা। চট্টগ্রাম নগরীর ২ লাখ ভবনের ৭০% ত্রুটিপূর্ণ, ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত সিডিএর অবহেলায় দায়ী বলছেন পরিকল্পনাবিদরা। এবং ভিসা পেয়েও সরকারি নিষেধাজ্ঞার কারণে লিবিয়ায় যেতে পারছেন না বাংলাদেশিরা, ক্ষতির মুখে শ্রমবাজার, যুদ্ধাবস্থায় ঝুঁকি রয়েছে দেশটিতে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সঞ্জানা চৌধুরী এবং আমি সৌমিত্র শুভ্র। রংপুরের তারাগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। সবাইকে ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। রংপুর থেকে মানিক সরকারের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে রংপুর দিনাজপুর মহাসড়কের ইকরচালি এলাকায় কুমিল্লা থেকে আসা সাইমন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা নষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সাইমন পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী দীপ্তি পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় বাস দুটি। এতে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। চিটাগাং যায়, ভ্যান চালায়, আজকে কাজে যাইতে দোষে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমার বড় ভাসুর হয়ে। ওদি আসার সময় এই বাসটা একটু গেছে, চাকা পালচার হয়ে গেছে, চাকা পালচার হওয়ার পরবর্তীতে গাড়িটা এখানে চাপিয়ে গেছে, তারপর অন্য পেছনে জাস্ট হয়ে ভাঙিয়ে সমস্যা হয়ে গেছে। আমরা এলাকাবাসী আসার পর সবাই উদ্ধার করার পর এখানে ৮ জনের মতো মারা গেছে। ল এনফোর্সিং এজেন্সির সহযোগিতায় আমরা রাস্তাগুলো ক্লিয়ার করতে পেরেছি। সাধারণ জনগণ আমাদের সহযোগিতা করছে এবং যারা ট্রিটমেন্ট আছে তাদের আমরা প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করছি। তাৎক্ষণিকভাবে এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে এদের মধ্যে 3 জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। বেশিরভাগই হেড ইঞ্জুরি, 5 জনের মতো ফিমেল নিউরোসার্জরিতে পাঠিয়েছি, 10 জনের মতো মেল অর্থোপেডিক্সে পাঠানো হয়েছে, আর 5 জনের মতো সার্জারি পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার পরই জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সময় সংবাদ, রংপুর। আহতদের বেশিরভাগই ভর্তি আছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী মানিক সরকার। যাচ্ছি তার কাছে আহতদের সর্বশেষ অবস্থা জানতে। মানিক। সমুদ্র শুভ্র, আপনি জানেন যে আজ সকালে 11টায় রংপুর দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের ইকরচালি এলাকায় যে দুর্ঘটনাটি ঘটে তাতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 13 জন। এছাড়া আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে অন্তত 40 থেকে 45 জনের মতো। তো আমরা কিছুক্ষণ আগেও চিকিৎসক, সেখানকার দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলেছি, আহত যারা আছেন তাদের সাথেও কথা বলেছি। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন যে এখনো যারা এখানে ভর্তি অবস্থায় আছে তাদের মধ্যে অন্তত আরও 10 জনের অবস্থা আশঙ্কাজনক। তারা অনেকেরই মাথায় আঘাত পাওয়ার কারণে তারা এই মুহূর্তে বলতে পারছে না। চিকিৎসকরা বলছেন যে অন্তত 24 ঘন্টা কিংবা 48 ঘন্টা না যাওয়ার পর তারা তাদের সম্পর্কে ভালো মন্দ এই মুহূর্তে বলতে পারছে না। আর এছাড়া আমরা আহত যাত্রী যাদের সাথে কথা বলেছি, যারা এখন এখানে চিকিৎসাধীন আছেন, তারা জানিয়েছেন যে দুটি বাসেরই একটি বেপরোয়া চালনা এবং একটি বাসে বিশেষ করে প্রথম সামনের চাকা পাংচার হয়ে যাওয়ার কারণে সেই বাসটি অপর দিক থেকে আসা, উল্টো দিক থেকে আসা বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। ফলে এতেই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মারা যায় কয়েকজন এবং হাসপাতালে নিয়ে আসার পর এ পর্যন্ত টোটাল মারা গেছে 13 জনের মতো। তো সকাল থেকে এ পর্যন্ত যে হাসপাতালের ডেথ হাউসের সামনে রোগীর স্বজনদের, মৃতের স্বজনদের আসতে দেখা যায় এবং এ পর্যন্ত পুলিশ মোট 13 জনের মধ্যে 10 জনকে শনাক্ত করতে পারছে এবং এই 10
জনের লাশ ইতিমধ্যেই তারা পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এখন এখানে 3টি লাশ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পুলিশ বলছে যে খুব অল্প সময়ের মধ্যে হয়তোবা তাদের স্বজনদের খুঁজে পাবে তারা, এবং খুঁজে পাওয়া গেলে তাদেরকে হস্তান্তর করা হবে। আরেকটা বিষয় আপনাকে বলি, সকাল থেকে রংপুর বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং তারাগঞ্জ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই আসছেন, খোঁজখবর নিচ্ছেন, এবং রংপুর মেডিকেলে যারা দায়িত্বরত চিকিৎসকরা আছেন তারাও অত্যন্ত দৃঢ়তা এবং দৃঢ়তা এবং স্বচ্ছতার সাথে তাদের দায়িত্ব পালন করছেন। তারা চাইছেন না অন্তত আর একজন রোগীরও যত কোনো ক্ষতি হয়ে যায়। তারা যথেষ্ট উৎসাহ, যথেষ্ট পারিশ্রমিকের মধ্য দিয়ে এই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ছাড়াও রংপুর মেডিকেল কলেজে যে সমস্ত ইন্টার্নি চিকিৎসকরা আছে, ইন্টার্নি নার্সরা আছে, তারাও তাদেরকে সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছেন। এই মোটামুটি অবস্থা। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে এ পর্যন্ত নিহতদের পরিবারকে 9,000 টাকা করে জেলা প্রশাসন সহযোগিতা করেছে, এবং আহত যারা রয়েছেন তাদের প্রত্যেককে 3,000 টাকা করে এই পর্যন্ত সহায়তা করছেন। জেলা প্রশাসন জানিয়েছেন যে প্রয়োজনে তাদের চিকিৎসা সেবা দিতে যা যা প্রয়োজন পড়বে তারা তাই করবেন। তো এই ছিল সৌমিত্র আমার কাছে রংপুর সড়ক দুর্ঘটনার সবশেষ খবর। আমরা প্রয়োজনে পরে আবার আপনার কাছে ফিরে যাব। সহকর্মী মানিক সরকার বলছিলেন, জানাচ্ছিলেন তিনি ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন রংপুরের সড়ক দুর্ঘটনার ব্যাপারে। যেই 13 জন নিহত হয়েছেন তার মধ্যে 10 জনের পরিচয় পাওয়া গেছে, এবং যারা ভর্তি আছেন তার মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তাকে ডাক্তাররা। অন্যান্য খবরে যাচ্ছি। গাজীপুরের কালিয়াকৈরে এটিএম বুথে ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী রুবেল সহ 10 জনকে 9 লাখ টাকা সহ আটক করেছে র্যাব। এছাড়াও তাদের কাছ থেকে দেশি ও আগ্নেয়াস্ত্র এবং গুলি জব্দ করা হয়। র্যাব জানিয়েছে 13 জন 3টি গ্রুপে ভাগ হয়ে ওই ডাকাতি করার কথা গ্রেফতারকৃতরা স্বীকার করেছে। কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় এটিএম বুথের 1,81,00,000 টাকা লুটের ঘটনায় জড়িত 13 জনের 10 জনকে উত্তরা এবং গাজীপুর থেকে গ্রেফতারের দাবি করছে র্যাব। ডাকাতির ঘটনায় জড়িত বাকি 3 জনের 2 জনকে আগেই পুলিশ গ্রেপ্তার করেছে, আর এখনও ধরাছোঁয়ার বাইরে একজন। র্যাব আরও জানায় ডাকাতির মূল পরিকল্পনাকারী পিকআপ ড্রাইভার ও ভাঙাড়ি ব্যবসায়ী রুবেল তার সহযোগীদের নিয়ে 1 মাস ধরে ফোন দিয়ে আটে। ঘটনার দিন বুথের সামনে 3 জন, কাছেই পিকআপ নিয়ে 7 জন এবং আশেপাশে আরও 2 জন অবস্থান নিয়েছিল। লুটের পর ট্রাঙ্কের টাকা ভাগাভাগি হয় ময়মনসিংহের ফুলবাড়িতে। শুধু ওই দিন না, তারা বিভিন্ন সময় সার্বক্ষণিকভাবে বুথের কাছেই তাদের অবস্থান থাকতো, এবং তারা সব সময় মনিটর করত যে ক্রাউড কেমন থাকে এবং টাকাগুলি যখন নিয়ে আসে কিভাবে টাকাটা বুথের বিরুদ্ধে ঢুকায়, এটা কি ট্রাঙ্কে নিয়ে আসেন অন্য কোনো মাধ্যমে, কত সময় তাদের জন্য দরকার হয়, এবং এই সময় তাদের সঙ্গে যে নিরাপত্তা প্রহরী থাকে তাদের অবস্থান কিরকম হয়। বুথে টাকা রিফিলের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান মানি প্লান্ট লিংক প্রাইভেট লিমিটেড নিরাপত্তা কর্মীরা লুটের সময় বাধা দেবে না এমন নিশ্চয়তা আগেভাগেই ডাকাতরা পেয়েছিল বলেও জানিয়েছে র্যাব। রুবেলকে যারা আটক করেছে, যে মেইন পরিকল্পনাকারী ছিল, সে আমাদেরকে বলেছে যে সে মোটামুটি নিশ্চিত হয়েছে যে মিন্টু, সে বলেছে যে অসুবিধা নাই, আশ্বস্ত করেছে যে না, তারা হয়তো এরকম কোনো বাধা বিপত্তি করবে না অথবা গুলি করবে না, তোমরা এটা নিশ্চিন্তে এটাকে ডাকাতি করে দ্রুত জায়গা পরিত্যাগ করতে পারে, এরকম নিশ্চিত হচ্ছে। এই তথ্যটা আমরা পেয়েছি। সেক্ষেত্রে যারা ওখানে ছিল তাদের কোনো সংশ্লিষ্ট আছে কিনা আসলে এই মুহূর্তে বলা সম্ভব নয়, বাট তারা যে নিশ্চিত হয়েছে তারা আমাদের কাছে বলেছে। সেক্ষেত্রে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, জিজ্ঞাসাবাদ করে যদি কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকেও এটার সঙ্গে যুক্ত করা হবে। লুট হওয়া বাকি 1,70,00,000 টাকা কোথায় তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি র্যাব। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন দেশে যেখানে জনশক্তি রফতানি বন্ধ রয়েছে সেখানে ভিসা পেয়েও লিবিয়ায় যেতে পারছেন না বাংলাদেশিরা। দেশটিতে যুদ্ধাবস্থার কারণ দেখিয়ে লিবিয়ায় ভ্রমণের উপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে জনশক্তি রফতানির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, লিবিয়ায় শ্রমিক পাঠানো না গেলে দেশের শ্রমবাজারে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কারণেই এই নিষেধাজ্ঞা। এহসান জুয়েলের রিপোর্ট। 2008-9 সালের দিকে মালয়েশিয়া ও সৌদি আরবে দেশের শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ার পর বড় ভরসার নাম ছিল লিবিয়া। এই সময় প্রায় 50,000 বাংলাদেশি যান দেশটিতে। তবে লিবিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর গত বছর দেশটিতে যাওয়া নিষিদ্ধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ফিরে আসেন অনেকে। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার পর এখন দেশের 171টি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান লিবিয়ায় 52,000 কর্মী পাঠানোর চাহিদাপত্র পেয়েছে। এর মধ্যে 4,000 বাংলাদেশি ভিসাও পেয়েছেন। ভিসার অপেক্ষায় আরও 20,000 মানুষ। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সবার আগে জীবনের নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে সরকার। আমাদের কনসার্নটা হচ্ছে সেখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখনো পর্যন্ত
বিদেশি যাওয়ার জন্য উপযুক্ত না। যে মুহূর্তে হবে আমরা অবশ্যই আমাদের দেশের স্বার্থেই টেম্পোরারি রেস্ট্রিকশনটা উইথড্র করে নেব। আমরা রেগুলার মনিটরিং আছে, আমাদের অ্যাম্বাসেডর এখন ওখানে অফিস করছেন, আগে তিউনিসিয়াতে করতেন। এদিকে জনশক্তি রপ্তানিকারকদের দাবি, এখনই বাংলাদেশ থেকে কর্মী পাঠানো শুরু করা না গেলে দীর্ঘমেয়াদে এ খাতে আরো হুমকির মুখে পড়বে বাংলাদেশ। এমনকি ভিসা পাওয়া কর্মীদের বিমা করে হলেও লিবিয়ায় পাঠানোর পক্ষে তারা। অন্যান্য দেশের লোক যাচ্ছে, ভারতের লোক পাঠাচ্ছে, আমাদের পুরাতন 40,000 লোক যাওয়া আসার সুযোগ তারা পাচ্ছে, নতুনটা পাবে না কেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বাংলাদেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে ভূমিকা রাখা, সেই ক্ষেত্রে ওনারা ভূমিকা রাখছে না বলেই আমরা মনে করি। যারা চাকরি করে আসে তারা যদি আবার যেতে পারে, তাহলে 5,000 ভিসা যে লাগানো হয়েছে, এটা তো আমাদের এমবিসি থেকে ভিসা দিয়েছে, লিবিয়া এমবিসিতে, তাদের যেতে সমস্যা কেন? আর ওখানে 30,000 লোক আছে, তারা যদি থাকতে পারে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েও তারা বলেছে আপনারা বিমা করে পারেন। আমরা রাজি হয়েছি যে আমরা বিমা করেই লোকগুলা পাঠাবো। লিবিয়া যাওয়ার অনুমতি চেয়ে বেশ কয়েকজন বাংলাদেশি আদালতে রিট করলে তাদের ছাড়পত্র দেওয়ার রায় দেওয়া হয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করা আপিলও সম্প্রতি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। সিরাজগঞ্জে ধানের চাতালে বয়লার বিস্ফোরণে 2 শ্রমিক নিহত, শিশুসহ দগ্ধ আরও অন্তত 5। বন্দরনগরী চট্টগ্রামে 2 লাখ বহুতল ভবনের 70% কোনো না কোনোভাবে ত্রুটিপূর্ণ বলে নিশ্চিত হয়েছে সিডিএ। 5 মাসের অনুসন্ধানে ত্রুটিপূর্ণ ভবনগুলো চিহ্নিত হওয়ায় এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সিডিএ। তবে এসব ভবন নির্মাণের জন্য সিডিএর অবহেলাকেই দায়ী করছেন নগর পরিকল্পনাবিদরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 60 বর্গ মাইলের এই নগরীতে ছোট বড় বহুতল ভবন রয়েছে অন্তত 2 লাখ। নিয়ম অনুযায়ী যে কোনো ভবন নির্মাণের ক্ষেত্রে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএর কাছ থেকে নকশা অনুমোদন নেওয়া হয়, কিন্তু প্রায় ভবন নির্মাণকালীন সময় কিংবা নির্মাণের পর নানা ধরনের অভিযোগ উঠতে থাকে। সাম্প্রতিক সময়ে এ ধরনের অভিযোগের পরিমাণ বাড়তে থাকায় সিডিএর পক্ষ থেকে শুরু হয় বিশেষ জরিপের কাজ। বিনা অনুমোদনে কোনো নকশা হয়েছে কিনা, এই ভবনগুলো ফুটপাত দখল করেছে কিনা, খাল দখল করেছে কিনা, যেভাবে পার্কিংয়ের জন্য জায়গা রাখার কথা ছিল সেটা রাখছে কিনা, বেসমেন্ট যেটা করার কথা ছিল সেটা করছে কিনা, এইগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে সার্ভে কাজ শুরু করেছি। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া এ জরিপের প্রথম পর্যায়ে নগরীর প্রধান 19টি সড়কের পার্শ্ববর্তী ভবনগুলো পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে 60টি সড়কের পার্শ্ববর্তী 15 থেকে 20,000 ভবনের পরীক্ষার কাজ শেষ হয়েছে, আর তাতে পাওয়া গেছে আটকে ওঠার মতো নানা তথ্য। মেজর ড্রব্যাক যেটা, যারা মানে বিধি একেবারে সম্পূর্ণরূপে ভঙ্গ করেছে, এরকম বিল্ডিং হয়তো 70% ভবন একেবারে খুবই 80% রুলই মানে নাই আর কি। নগর পরিকল্পনাবিদরা বলছেন সিডিএ শুধুমাত্র ভবনের নকশা অনুমোদন দিয়েই তাদের দায়িত্ব শেষ করে। তাদের তদারকি না থাকায় ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের সুযোগ নিচ্ছে সাধারণ মানুষ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে যে নজরদারিটা থাকার কথা ছিল, বিশেষ করে ভবন নির্মাণকালীন সময়টা তারা সম্পূর্ণভাবে করতে ব্যর্থ হয়েছেন, যার কারণে ভবন মালিকরা বেপরোয়াভাবে এই আইন কানুনগুলো ভেঙে চলেছেন এবং এই প্রক্রিয়া চলছেই। সিডিএ কর্মকর্তারা জানিয়েছেন জরিপের কাজ শেষ হলেই ত্রুটিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে শুরু হবে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান। কমল দেব, সময় সংবাদ, চট্টগ্রাম। সিরাজগঞ্জে ধানের চাতালে বয়লার বিস্ফোরণে 2 শ্রমিক নিহত হয়েছেন, এতে দগ্ধ হয়েছেন শিশুসহ আরও অন্তত 5 জন। এলাকাবাসী জানায় সকালে রায়গঞ্জ উপজেলার রামেশ্বরগতি গ্রামে নুরুল ইসলামের ধানের চাতালে বয়লার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই চাতালের শ্রমিক নাসির ও ইদ্রিস মারা যান। বিস্ফোরণে দগ্ধ হন শিশুসহ আরও 5 জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বয়লাতে ধান সেদ্ধ করবেন তো ওই টাঙ্কি বাস্ট হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা ব্যক্তি দৌড়াচ্ছি যে সালার নাই, দুইজন চাষা আর একটু পাড়াপড়শি চাষা, 2 জন মরে রয়েছে, আর এই সবার এই অবস্থা। নওগাঁয় এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে 2 বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা না নিয়ে পুলিশ উল্টো মারধর করেছে বলে অভিযোগ কিশোরীর পরিবারের। স্বজনদের অভিযোগ, গত 17 এপ্রিল রাতে নির্যাতিতা কিশোরীকে ওয়াসিম ও গৌতম নামে 2 বখাটে ধর্ষণ করে। পরে বাড়ি ফিরে ধর্ষণের কথা জানালে 18 এপ্রিল থানায় মামলা করতে যায় পরিবার। এ সময় পুলিশ মামলা না নিয়ে উল্টো কিশোরীর মাকে মারধর করে বলে অভিযোগ করেন তারা। এদিকে মারধরের কথা অস্বীকার করে পুলিশ জানায় অভিযুক্ত ওয়াসিম ও গৌতমের উপস্থিতিতে কিশোরী ধর্ষণের কথা অস্বীকার করায় মামলা নেওয়া হয়নি।
আমরা ওদিকে গেছিলাম, তখন ওই গেটেই দাঁড়িয়েছিল। আমাকে যখন ঢুকাইছে তখন আমি বাড়ার চেষ্টা করছিলাম, তখন ওই ছেলেটা তালা মারে দেয় বাইরের দরজাটা। মহিষমার হলে গৌতম, ওই ছেলেটা আর মেয়ে খেলে দর্শন করেছে, ওই জন্য আমি মহাদেবপুর থানা বিচারে গেছিলাম, যাতে বিচার হয়নি। মেলা রকম কথাবার্তা বলিছে, বলে এটা পুলিশ মহিলা আর উচি এক ঘর নিয়ে যায় আমাকে মারপিট করেছে। স্থানীয় চেয়ারম্যান, তারপর আদিবাসী নেতা সবাই আসছে, সবার মুখোমুখি আমরা জানতে পারলাম যে এই ধরনের রেপের ঘটনা ঘটে নাই, যার কারণে ওদের যে অভিযোগ ছিল থানায় মামলা করার জন্য, আমরা রেপের ঘটনা না ঘটায় আমরা থানাতে মামলা রেকর্ড করিনি। বাংলার সময় আরো থাকছে। বিদ্যুৎ ব্যবহার না করেও বিলের বোঝা টানছেন গাইবান্ধার সেচ পাম্প মালিকরা, বারবার আবেদন করেও মেলেনি প্রতিকার। ঝিনাইদহ থেকে নিখোঁজের 12 দিন পর চুয়াডাঙ্গায় কলেজ ছাত্র সোহানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার চন্নাতলার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে চন্নাতলার মাঠে কাজ করার সময় কৃষকরা একটি লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের বাম চোখে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত 10 এপ্রিল ঝিনাইদহের কালীগঞ্জ থেকে সোহানকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা। ভারতের দিল্লিতে একটি চাইল্ড হোমে 8 মাস আটক থাকার পর নিশান নামে এক কিশোরকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে ভারতের ইমিগ্রেশন কর্মকর্তা নাজির হোসেন মন্ডল হিলি ইমিগ্রেশন কর্মকর্তা রফিকুজ্জামানের কাছে কিশোর নিশানকে হস্তান্তর করেন। কিশোর নিশান চাঁপাইনবাবগঞ্জের ভোয়ালবাড়ি এলাকার আল জাবেদের ছেলে। 8 মাস আগে বাবা মায়ের সঙ্গে অভিমান করে দিল্লিগামী একটি ট্রাকে করে ভারতে চলে যায় নিশান। পরে পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে দিল্লি সুভাষিকা চাইল্ড হোমে রাখে। দিল্লি থেকে বাচ্চাটা উদ্ধার হয় নিউ দিল্লি স্টেশনে এবং সেখানে সুভাষিকা ওপেন শেল্টার হোমে 8 মাস থাকে। সেখান থেকে হোম কর্তৃপক্ষ বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার পর তাকে 11 এপ্রিল বালুরঘাট অবজারভেশন সুভায়নে পাঠায়। নিশান আলী নামে 14 বছরের একটি শিশুকে ইন্ডিয়ান ইমিগ্রেশন পুলিশ আমাদের কাছে বুঝিয়ে দিয়েছে। এক্সিট পারমিট বলে তাকে আমি বুঝিয়ে দিচ্ছি এবং তার অভিভাবক চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের এখানে এসছে, তার অভিভাবকের কাছে আমরা বিধি মোতাবেক বুঝিয়ে দিয়েছি। ফরিদপুর থেকে নিখোঁজ হওয়া 3 শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গত রাতে রাজশাহী থেকে তাদের উদ্ধার করে পুলিশ। পাচারের উদ্দেশ্যে চেতনানাশক দিয়ে তাদের অপহরণ করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রাজশাহী থেকে হাবিবুর রহমান পাপ্পুর পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। কয় তোমাকে আমি নিয়ে যাবো, আমি পরে কইছি কে আমি চিনি না, আপনার সাথে যাবো কিসের জন্য। পরে কয় কি তারপর একটু শ্যাম্পিলে গুঁড়ো দিয়ে ঘুরছি, পরে চোখে ধুলে দিছে, পরে সারা গাইডে অসুস্থ ছিলাম আমি। নিজের বাড়ির সামনেই ফুল কুড়াতে গিয়ে কি করে অপহৃত হয়েছিল সেই বর্ণনাই দিচ্ছিল ছোট্ট মেয়ে ডালি। মূলত ফরিদপুরের নগরকান্দা থেকে এই 3 শিশুকে চেতনানাশক পদার্থ দিয়ে অচেতন করে নিয়ে যায় অজ্ঞাত এক ব্যক্তি। পরে তাদের রাজশাহীগামী বিআরটিসি বাসে তুলে দেয় সে। গত রাতে বোয়ালখালী থানার আলুপট্টি এলাকায় বিআরটিসি বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে উদ্ধার করে পুলিশ। নাগরকান্দা থানা থেকে যে সাব ইন্সপেক্টর সহ থানা পুলিশের কয়েকজন সদস্য এখানে আসে এবং হচ্ছে যে এই বাচ্চাদের যারা অভিভাবক তারাও এসেছিলেন। বাসের ড্রাইভার এবং সুপারভাইজারকেও আমরা হস্তান্তর করি এবং এখন নাগরকান্দা থানা পুলিশ এরা দেখভাল করছে, বিষয়টি খতিয়ে দেখছে। উদ্ধারের পর ডালিম, অনন্যা ও লাবণীকে পুলিশের সেফ হোমে রাখা হয়। পরে আজ সকাল 10টায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সময় সংবাদ, রাজশাহী। গাজীপুরে আক্তার হোসেন নামে এক ইউপি সদস্যকে প্রার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে সদর উপজেলার দক্ষিণ মার্তা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আক্তার হোসেন। পথে দক্ষিণ মার্তা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় তাকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আক্তার আসন্ন নির্বাচনে শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের সদস্য প্রার্থী ছিলেন। মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন পণ্য বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অপরাধে বরিশালে 4টি ব্যবসা প্রতিষ্ঠানকে 1,13,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নগরীর সদর রোডের কাকুলি মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় সুইট হার্ট কনফেকশনারি, গুরু মিষ্টান্ন ভান্ডার ও চায়না প্যালেস সহ 4টি ব্যবসা প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ লেবেলবিহীন পণ্য বিক্রি ও মজুদ রাখার অপরাধে এ জরিমানা করা হয়। অপহরণের দুদিন পর রাজধানীর উত্তরার মমিন হোসেন নামে এক ব্যবসায়ীকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। ভোরে মুক্তাগাছা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারী সহ 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত সোমবার ব্যবসায়ী মনির হোসেন ময়মনসিংহের পুলিশ লাইন এলাকার একটি মসজিদে তাবলিগ জামাতে যান। এ সময় পূর্ব পরিচিত রিপন মিয়া শহরের ফাঁকডহর এলাকায় তাকে দেখা করতে বলে। পরে মমিন হোসেন সেখানে গেলে তাকে আটকে রেখে 40 লাখ টাকা মুক্তিপণ দাবি করে রিপন। বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানানো হলে মোবাইল ফোনের সূত্র ধরে আজ সকালে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছে পুলিশ। পুলিশের কাছে সংবাদ আসার সাথে সাথে আমরা তৎপর হয়ে উঠি। ডিবির টিম সহ থানার টিম বিভিন্ন জায়গায় আমরা অভিযান শুরু করি এবং ভিকটিমকে মুক্তাগাছা থেকে আমরা উদ্ধার করি এবং এই চক্রের 3 জন সদস্যকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করে ফেলি। পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে দেলোয়ার হোসেন নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। দুপুরে ময়নাগুড়ি সীমান্তের কাছে এ ঘটনা ঘটে। আহত কৃষক জানান, ওই সীমান্তের কাছে জমিতে ধান কাটতে যান তিনি। এ সময় ভারতের ব্রাহ্মণ বস্তি বিওপির বিএসএফ সদস্যরা কৃষক দেলোয়ার হোসেনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বাম উরুতে গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে কী কারণে বিএসএফ তাকে গুলি করেছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি বিজিবি। আগামী 23 এপ্রিল তৃতীয় ধাপে 711টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় বার করছেন ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলার 31টি ইউনিয়নের প্রার্থীরা। নিজের পক্ষে সমর্থন আদায়, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য, জুয়েলুর রহমানের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার 31টি ইউনিয়ন। বাড়ির আঙিনা থেকে শুরু করে চায়ের দোকান ও হাটবাজার সহ সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, যোগ্য ব্যক্তিকেই বেছে নিতে চান ভোটাররা। গ্রাম দেশে উন্নয়ন করব বা মানুষের সেবা যত্ন করতে পারবো, তাদেরকে আমরা ভোট দিব। আমরা ভোট দিব যোগ্য প্রার্থী দেখা, যাতে আমাদের এলাকার উন্নয়ন হয়, যে আমাদের গরিব দুঃখীর সামনে আসতে পারে, তাকে আমরা ভোট দেব। অধিকাংশ ইউনিয়নে একাধিক প্রার্থী থাকলেও প্রধান 2 দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা। আর দলীয় প্রতীকে নির্বাচন হয় নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী প্রার্থীরা। নৌকা প্রতীকের জয়, আপনি আসুন, ইনশাল্লাহ আমরা 30 তারিখে নির্বাচনে জয় লাভ করব। আমি অনেক বুড়ে, ইনশাল্লাহ আল্লাহ পাকের দৃষ্টিতে অনেক বুড়ে আমি বিজয় হব। এদিকে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। প্রত্যেকটা কেন্দ্রের জন্য আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে র্যাব, বিজিবি, পুলিশ, আনসার পর্যাপ্ত সংখ্যক মোতায়েন থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, সরাইল ও নাসিরনগর উপজেলার মোট 31টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 185 জন, সাধারণ সদস্য পদে 1091 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 333 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে একই অবস্থা বিরাজ করছে দিনাজপুরেও। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে খানাছামা উপজেলার ইউনিয়নগুলো। প্রার্থীদের প্রতীক সম্বলিত পোস্টার ব্যানারে ছেয়ে গেছে এলাকার প্রতিটি অলিগলি। কর্মীদের নিয়ে দিনরাত গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। নির্বাচনী বৈতরণী পার হতে ভোটারদের হাতে হাত মিলিয়ে দিচ্ছেন উন্নয়ন প্রতিশ্রুতি। যে সমস্ত বিদ্যুৎ অসমাপ্ত আছে সেই বিদ্যুৎগুলোকে আমরা সমাপ্ত করব এবং যেগুলো রাস্তার বড় বড় রাস্তাগুলো আমাদের অসমাপ্ত কিছু রয়েছে, সেই রাস্তাগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আমরা করব। 2011 সালে আমি নির্বাচিত হয়েছি, এখনো আমি চেয়ারম্যান আছি। আমি আমার এলাকার নিরাপত্তা দিয়েছি। আমার এলাকার ইনশাআল্লাহ কোনো চুরি, ডাকাতি, ছিনতাই, মামলা, মোকদ্দমা মানুষ নির্যাতিত হয়নি। তবে ভোটাররা বলছেন
প্রতিশ্রুতি নয়, এলাকার উন্নয়নে কাজ করতে পারবে এমন প্রার্থীকে নির্বাচিত করবেন তারা। আমরা একজন সৎ এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করব। ঘরে ঘরে বিদ্যুৎ যে পৌঁছে দিতে পারবে তাদেরকে আমরা যোগ্য প্রার্থী হিসাবে ভোট দেব। দুঃখে সুখে যারা আমরা আমাদের ছাত্রীর মতন হয়ে আসবে আমরা তাকে নির্বাচন করব। আর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নানা পদক্ষেপের কথা জানান উপজেলা নির্বাচন সমন্বয় কর্মকর্তা। সকল দল এবং সকল প্রার্থী যেন সমান অধিকার পায় তাদের নির্বাচনে অংশগ্রহণ করার এবং তাদের প্রচারণার ক্ষেত্রে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তৃতীয় ধাপে জেলার 6টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 25 জন, নারী সদস্য পদে 66 জন এবং সাধারণ সদস্য পদে 217 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, দিনাজপুর। এই মুহূর্তে ইউপি নির্বাচনের প্রচারণার খবর জানাতে গাজীপুরের কাপাসিয়া সদরে আছেন রিপোর্টার তাফসির বাবু এবং নারায়ণগঞ্জের মুরাপাড়ায় আছেন সেলিয়া সুলতানা। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে সেলিয়ার কাছে যাব। সেলিয়া, ধন্যবাদ সৌমিত্র। আমরা আজ সারাদিন ছিলাম নারায়ণগঞ্জের সদর উপজেলা এবং রূপগঞ্জ উপজেলা, যেখানে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ যে নির্বাচন হবে, সেখানে 11টি উপজেলার মধ্যে এরই মধ্যে 3টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু জিতে গেছেন 3 জন এবং অন্য একটি যে নির্বাচনের যে ইউপি নির্বাচনের যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেখানে শুধু চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে গেছেন। সেটি হচ্ছে কয়েতপাড়া যে গ্রামটি রয়েছে, সেখানে ইউপি নির্বাচনে শুধুমাত্র চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন। অন্যান্য যেসব ভোটাররা রয়েছেন তারা হচ্ছে যেসব প্রার্থী রয়েছেন, সাধারণ প্রার্থী এবং সংরক্ষিত আসনের প্রার্থী, তারা হচ্ছে সেখানে ভোট দিবেন। এছাড়া ভুলতা, ভোলাবো, মুরাপাড়া, গোলাকান্দাইল এবং কুতুবপুর, গোগনগর এবং এনায়েতপুর নগরে প্রায় 6.5 লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী 23 তারিখে। এবং তারা কিন্তু একটি জিনিস বারবার বলছেন, যেসব প্রার্থী রয়েছেন তাদের কাছে তারা দাবি জানাচ্ছেন বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে, বিশেষ করে রাস্তাঘাট, এবং আপনি জানেন এটি একটি শিল্পাঞ্চল এলাকা। সেক্ষেত্রে হচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন এবং বিশেষ আরেকটি বিষয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার যে পরিবেশটি সৃষ্টি করার ক্ষেত্রে হচ্ছে একটি সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করার ব্যাপারে তারা তাদের যে ভোট প্রার্থীরা রয়েছেন তাদের কাছে কিন্তু তারা দাবি জানাচ্ছেন। একই সঙ্গে কিন্তু আজ সারাদিন আমরা দেখতে পেয়েছি যে যারা ভোট প্রার্থী রয়েছেন তারা কিন্তু সারাদিন তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি চালিয়েছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু আগামী 23 তারিখে এখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে, আগামীকালই কিন্তু শেষ হচ্ছে এই ধরনের প্রচারণা এবং প্রার্থীরা কিন্তু বলছে শুধুমাত্র তাকেই তারা ভোট দিবেন যারা এরই মধ্যে বিষয়গুলো নিয়ে তাদের সাথে আলোচনা করেছেন এবং যারা উন্নয়নের কাজ করবেন। আপনারা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন যে এখনো কিন্তু নির্বাচনী প্রচারণা চলছে। সৌমিত্র, এই ছিল এখান থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি গাজীপুরের কাপাসিয়া উপজেলায়, সেখানে আছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু। আমরা এখন সেখানকার ইউপি নির্বাচনের খবর জানছি। সেলিয়া, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার সেখানে হয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থী কিংবা মেম্বার প্রার্থী নির্বাচিত হওয়ার খবর পাচ্ছেন আপনি, তবে আমি গাজীপুরে যেখানে রয়েছে এখানে আসলে এটি অভূতপূর্বই বলতে হবে, কারণ এর আগের 2 দফা নির্বাচনে আমরা দেখেছি যে চেয়ারম্যান পদে অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে এই গাজীপুরে আমি এখন রয়েছে কাপাসিয়া সদরে। তো এখানে কিন্তু আসলে 11টি ইউনিয়ন রয়েছে কাপাসিয়া উপজেলায়। একটি ইউনিয়নও কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন, বরং এখানে বলা যায় যে প্রার্থীর এক রকমের বিস্ফোরণ ঘটেছে। কারণ এখানে প্রত্যেকটি ইউনিয়নে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থিত মনোনীত প্রার্থী এখানে রয়েছেন। সাথে সাথে কিন্তু অন্তত 5টি ইউনিয়নে এখানে আমরা যেটি দেখেছি যে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলেরই বিদ্রোহী, যারা আসলে স্বতন্ত্র হিসেবে পরিচিত হচ্ছেন, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এর বাইরে আরো অনেকে স্বতন্ত্র কিংবা দলীয় প্রার্থী রয়েছেন, অন্তত 5-6 জন করে এক একটি ইউনিয়নে এখানে প্রার্থী রয়েছেন। তো যার ফলে এখানে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো রকমের নির্বাচন হচ্ছে না, বলা চলে যে একটা জমজমাট প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এবং আজকে আমরা সারা দিনই এখানে কাপাসিয়া ঘুরেছি, শ্রীপুরে ঘুরেছি, প্রত্যেকটিতেই কিন্তু প্রচারণার যে জমজমাট একটা আবহ সেটা আমরা দেখেছি। এবং বিশেষত
কালকে যেহেতু সর্বশেষ সময় নির্বাচনী প্রচারণার, কালকে রাত 12টার পরে প্রচারণায় বের হওয়া যাবে না, সেই জন্য অনেকটা মরিয়া ভাব নিয়েই কিন্তু প্রার্থীরা তাদের প্রতিশ্রুতির ফুলঝুরি ছুটিয়ে যারা এখানে দাঁড়িয়েছে নির্বাচনে, মেম্বার বলেন কিংবা চেয়ারম্যান বলেন, তারা সকলেই প্রার্থীদের ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন, হাট বাজারে গিয়েছেন, ভোট চেয়েছেন। তবে পরিবেশটা কিন্তু একেবারে শান্তিপূর্ণ ছিল। তো এখানে এরকম শান্তিপূর্ণ পরিবেশই থাকবে, এরকমটাই আসলে আশা করছেন ভোটাররা। তো এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। তাফসীর, ধন্যবাদ সেলি আপনাকে। দর্শক সহকর্মীরা জানাচ্ছিলেন তৃতীয় দফা ইউপি নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণার খবরাখবর। নড়াইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে সদর উপজেলার বাঁশখালী ইউনিয়নের দারিয়াপুর বাজারে প্রচারণায় যান আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ফকির। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে 5 জন আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। নড়াইলে স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে ইব্রাহিম নামে একজনকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন। পুলিশ জানায়, স্কুলে যাওয়া আসার পথে নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে প্রায় উত্ত্যক্ত করত বখাটে ইব্রাহিম। আজ সকালে আবারও সে মেয়েটিকে উত্ত্যক্ত করে। এ সময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে বখাটে ইব্রাহিমকে ধরে পুলিশে দেয়। পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় ইব্রাহিমকে 2 বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বিদ্যুৎ ব্যবহার না করেও বিলের বোঝা টানতে হচ্ছে গাইবান্ধার সেচ পাম্প মালিকদের। বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে সেচ পাম্প বন্ধের আবেদন করার পরও হাজার হাজার টাকা বিল করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন সেচ পাম্প মালিকরা। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করলেও আশ্বাস ছাড়া কোনো প্রতিকার মেলেনি। ওবায়দুল ইসলামের তোলা ছবি নিয়ে হিদায়াতুল ইসলাম বাবুর রিপোর্ট। গত বছর দফায় দফায় বন্যার ফলে গাইবান্ধায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় আমনের আবাদ। বৃষ্টির পানিতে আমন চারা রোপণ করলেও বন্যার কারণে ফসল ঘরে তুলতে না পেরে লোকসানের মুখে পড়েন আমন চাষিরা। কৃষকদের অভিযোগ, আমনের আবাদ বৃষ্টি নির্ভর হওয়ায় কৃষকদের ডিজেল বা বিদ্যুৎ চালিত কোনো সেচ মেশিন ব্যবহারের প্রয়োজন পড়েনি। কিন্তু সেচ যন্ত্র ব্যবহার না করলেও গাইবান্ধা বিদ্যুৎ বিভাগের তৎকালীন নির্বাহী প্রকৌশলী জুলকার নাইন শফি সেচ পাম্পের নামে বিদ্যুৎ বিল করায় ক্ষোভ প্রকাশ করেন কৃষকরা। আমরা ইডিসি দিছি, তারপরও কেন আমনের বিল আসলো? আমাদের প্রশ্ন একটাই, এখন আমনের বিল বাধা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছিলাম, ওরা ঘুষ চায়। 30,000 টাকা ব্যাংকে দিতে হবে আর 20,000 টাকা আমাকে দিতে হবে। এক্সের সাথে কথা হয়েছে, তোমার বিল সম্পূর্ণ জিরো আসে। একজন একটা সই করলো, আমি বললাম কিভাবে হলো, বলে আমি 5,000 টাকা দিয়েছি, আমারটা হয়ে গেছে, আর আমারটা দিলাম না, আমারটা হলো না। সম্প্রতি কয়েকশো সেচ পাম্প মালিক গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনে ভুয়া বিদ্যুৎ বিলের প্রতিবাদে বিক্ষোভ করেন। এক দরখাস্ত না 3বার দিছি, এই একই অবস্থা পিডিবির এখানে শহ দরখাস্ত এখানে কিন্তু আছে। কিন্তু এই দরখাস্ত অবস্থা রংপুরে যাবে, দরখাস্ত আসবে, এইরকম দিনের পর দিন ঘুরতেছি, আমাদের বিলেই আছে ওই অবস্থা। কৃষি বিভাগের এই কর্মকর্তা বললেন, গেল আমনের আবাদে সেচের প্রয়োজন হয়নি, এমন বক্তব্য মানতে নারাজ সম্প্রতি বদলি হওয়া বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী। যারা আমার লাস্ট সিজনে অস্থায়ী বিচ্ছিন্ন করেছে তাদের কারো বিল আসেনি, এবং যারা অস্থায়ী বিচ্ছিন্ন রাখেনি তাদের কিছু বিল আসছে, এবং স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়েছে যে তারা কোনো না কোনো কিছু চাষ করছে। কৃষকের সাথে বিদ্যুৎ বিভাগের এরকম কোনো চুক্তি থাকে যে তাকে এই মৌসুমের জন্য এত টাকা পেমেন্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে কৃষক হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। গাইবান্ধা কৃষি বিভাগের দেয়া তথ্য মতে গত বন্যায় 44,496 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যায়। আমন মৌসুমে প্রায় 2,000 সেচ পাম্পের নামে বিদ্যুৎ বিল করে গাইবান্ধা বিদ্যুৎ বিভাগ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। মেঘনার ভাঙন থেকে রক্ষার দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে লক্ষ্মীপুর রামগতি সড়কের তোরাবগঞ্জ বাজার থেকে করুণানগর পর্যন্ত দীর্ঘ 15 কিলোমিটার এলাকা জুড়ে এ মানববন্ধন করা হয়। এতে ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। নরসিংদীতে ঢাকা আরিচা মহাসড়কের পাশে গড়ে ওঠা 1.5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সড়ক ও জনপথ কর্তৃপক্ষ জানায়, দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেলানগর বাসস্ট্যান্ড থেকে 5 দানা মোড় এলাকা পর্যন্ত দোকান সহ 1.5 শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
আজকে এসে বেশিরভাগ জায়গায় এগুলিতে কিন্তু আমরা মালিকানাবিহীন স্থাপনা পেয়েছি। কেউ কিন্তু এসে দাবি করেনি যে এটা আমি ঘর মালিক, কারণ তারা পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা এগুলি বুলডোজার দিয়ে আমার ভাঙতে হয়েছে। সরকারি আইন যে অবশ্যই হচ্ছে যে অবৈধ দখলদার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, যদি স্পটে ওই ধরনের কাউকে পাই সেটা জরিমানা করা হবে। আমার নদী আমার জল বইতে দাও অবিকল, এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে যমুনা নদী খননের দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি সামাজিক সংগঠন। সকালে শ্যামনগর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে জনসংগঠন সমন্বয় কেন্দ্র ও সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তারা কৃষি ও প্রাণী বৈচিত্র্য রক্ষায় নাব্য সংকট দূর করতে শ্যামনগর উপজেলা এলাকায় যমুনা নদী খননের দাবি জানায়। স্থায়ী শিক্ষা কমিশন গঠন ও শিক্ষা খাতে জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি সহ 8 দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন শিক্ষকরা। সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে শিক্ষা আইন জাতীয় সংসদে পাশ করা সহ 8 দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন তারা। 20 এপ্রিলকে বিশ্ব এতিম দিবস ঘোষণার দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে ওয়ার্ল্ড অরফান সেন্টার। সকালে আবুল খায়ের স্টিলের সার্বিক সহযোগিতায় নগরীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন। এ সময় বক্তারা এতিম শিশুদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি 20 এপ্রিলকে বিশ্ব এতিম দিবস ঘোষণার জন্য জাতিসংঘের প্রতি দাবি জানানো হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 13 জন নিহত, আহত অর্ধশতাধিক। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গাজীপুরের কালিয়াকৈরে এটিএম বুথে ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী রুবেল সহ 10 জনকে আটক করেছে র্যাব। 9 লাখ টাকা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। জমে উঠেছে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। সমর্থন আদায়ে ভোটারদের দুয়ারে প্রার্থীরা। চট্টগ্রাম নগরীর 2 লাখ ভবনের 70% ত্রুটিপূর্ণ। ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত সিডিএর অবহেলায় দায়ী বলছেন পরিকল্পনাবিদরা। এবং ভিসা পেয়েও সরকারি নিষেধাজ্ঞার কারণে লিবিয়া যেতে পারছে না বাংলাদেশিরা। ক্ষতির মুখে শ্রমবাজার, যুদ্ধাবস্থায় ঝুঁকি রয়েছে দেশটিতে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।